আচ্ছা, কখনো কি মনে হয়েছে এই যে এত বড় একটা উপমহাদেশ, এটা প্রথমবারের মতো এক ছাতার তলায় একটা শাসনের অধীনে কিভাবে এলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে। আজকের এই আলোচনায় আমরা ভারতের প্রথম এই মহান সাম্রাজ্যের গোড়া থেকে শেষ পর্যন্ত, মানে এর উত্থান, শাসন আর পতনের পুরো গল্পটা জানব। তো পুরো বিষয়টা আমরা মোট ৬টা ভাগে ভেঙে ভেঙে বুঝব। প্রথমে দেখব কিভাবে এই সাম্রাজ্যটা গড়ে উঠল। তারপর জানব এর বিখ্যাত শাসকদের কথা, বিশেষ করে অশোক আর তার ধম্মনীতির ব্যাপারে। এরপর আমরা দেখব তাদের অসাধারণ অ্যাডমিনিস্ট্রেশন বা শাসন ব্যবস্থা, তখনকার সমাজ আর সংস্কৃতি, আর সবশেষে কেন এই বিশাল সাম্রাজ্যের পতন হলো আর আমাদের জন্য কি রেখে গেল। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো বড় গল্পের পেছনেই তো কিছু হিরো থাকে, তাই না? মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে এই গল্পের মূল দুই চরিত্র হলেন চন্দ্রগুপ্ত মৌর্য আর তার সেই কিংবদন্তি গুরু চাণক্য। হ্যাঁ, তাকেই আমরা কৌটিল্য নামেও চিনি। এই ম্যাপটার দিকে একবার তাকান, কি বিশাল এলাকা! এটাই ছিল মৌর্য সাম্রাজ্য। ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রায় পুরো উপমহাদেশটা একটা শাসনের অধীনে এসেছিল, একটা সেন্ট্রালাইজড সিস্টেম। ভাবুন, শুধু দক্ষিণের কেরালা আর তামিলনাড়ুর কিছুটা অংশ বাদ দিলে বাকি প্রায় পুরোটাই ছিল তাদের দখলে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে যে এত আগের সময়ের কথা আমরা এত ডিটেলে জানছি কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে মূলত দুটো বইতে। একটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র, যেটা বলতে পারেন একটা স্টেট চালানোর প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক, মানে গুপ্তচর ভিত্তি থেকে ট্যাক্স কালেকশন কিচ্ছু বাদ নেই। আর অন্যটা হলো মেগাস্থিনিসের ইন্ডিকা। উনি ছিলেন একজন গ্রিক দূত, তাই এটা হলো একজন বিদেশির চোখে মৌর্য ভারত। হ্যাঁ, কিছু ভুল ইনফরমেশন আছে, কিন্তু তাও এটা একটা অসাধারণ সোর্স। তো এই সাম্রাজ্যের ভিত তো বোঝা গেল। এবার আসা যাক সেই মানুষগুলোর কথায়, সেই সব মহান সম্রাটদের কথায়, যারা এই সাম্রাজ্যকে তিলে তিলে গড়ে তুলেছেন। আর শুরুটা তো অবশ্যই করতে হবে এর প্রতিষ্ঠাতা, মানে ফাউন্ডারকে দিয়েই। চাণক্যের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে চন্দ্রগুপ্ত প্রথমে পাঞ্জাব জয় করলেন, তারপর মগধের শক্তিশালী নন্দ বংশকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেন। কিন্তু তার অভিযান এখানেই থেমে থাকেনি। সেই সময়ের সুপার পাওয়ার গ্রিক সেনাপতি সেলিউকাস নিকাটরকে তিনি পরাজিত করেন, আর এর ফলে যে চুক্তি হয় তাতে আজকের আফগানিস্তান আর বেলুচিস্তানের মতো বিশাল এলাকা মৌর্য সাম্রাজ্যের অংশ হয়ে যায়। কিন্তু দেখুন, জীবনের শেষটা কত অন্যরকম। উনি জৈন ধর্ম গ্রহণ করেন আর সব ছেড়ে ছড়ে শ্রাবণ বেলাগোলায় চলে যান। সেখানেই সাল্লেখনা ব্রত, অর্থাৎ স্বেচ্ছায় অনশন করে দেহত্যাগ করেন। চন্দ্রগুপ্তের পর তার ছেলে বিন্দুসার সিংহাসনে বসেন। গ্রিকরা এনাকে একটা দারুণ নামে ডাকত, অমিত্রকেটস, যার মানে হল শত্রুদের বিনাশকারী। আর নামটা কিন্তু একদম সার্থক ছিল। উনি সাম্রাজ্যকে দক্ষিণ ভারত পর্যন্ত, মানে কর্ণাটক পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। আরব সাগর থেকে বঙ্গোপসাগর, এই দুই সমুদ্রের মাঝের পুরো এলাকাটাই তিনি জয় করেন। আসলে বাবা যে সাম্রাজ্যটা তৈরি করেছিলেন, বিন্দুসার সেটাকে আরও মজবুত আর বড় করে তুলেছিলেন। বিন্দুসারের পর এলেন মৌর্য বংশের সম্ভবত সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বিতর্কিত শাসক অশোক। তার গল্পটা একটা 360 ডিগ্রি টার্নের মতো। একদিকে যেমন নৃশন বিজয়, তেমনি অন্যদিকে এক গভীর আধ্যাত্মিক পরিবর্তন। সিংহাসনে বসার জন্য প্রায় 4 বছর ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধ, আর তারপর কলিঙ্গ জয়ের সেই ভয়াবহ ধ্বংসলীলা। এই দুটো ঘটনা অশোককে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। কলিঙ্গ যুদ্ধের পর লাশের স্তূপ দেখে তার যে উপলব্ধি হয়, সেটাই তাকে একটা সম্পূর্ণ নতুন পথের দিকে ঠেলে দেয়। এই যে পরিবর্তনটা, এটা কিন্তু একদিনে হয়নি, এর কয়েকটা ধাপ ছিল। দেখুন, প্রথমে তিনি প্রায় 2.5 বছর সময় নিয়ে ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তারপর পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সংগীতি বা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল আয়োজন করে এই ধর্মকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। এখানেই শেষ নয়, তিনি নিজের ছেলে মেয়েদেরও ধর্মপ্রচারের জন্য শ্রীলঙ্কায় পাঠান। আর শেষে পশু হত্যা বন্ধ করা, মানুষের আর পশুদের জন্য হাসপাতাল তৈরি করা, এই সব জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি তার নতুন আদর্শকে বাস্তবে রূপ দেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধম্ম জিনিসটা আসলে কি? পরীক্ষার জন্য এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। দেখুন, ধম্ম কিন্তু ঠিক একটা ধর্ম ছিল না। এটা ছিল বৌদ্ধ ধর্মের আদর্শে অনুপ্রাণিত একটা সামাজিক ও নৈতিক কোড অফ কন্ডাক্ট। এর মূল কথাই ছিল অহিংসা, বড়দের সম্মান করা আর সবার প্রতি করুণা। এটা ছিল একটা ইউনিভার্সাল ল। তাহলে এই ধর্মের মূল ভিত্তি বা পিলারগুলো কি কি ছিল? দয়া, দান, সত্য কথা বলা, পবিত্রতা আর নম্রতা। আর কিছু কাজ করা আবশ্যক ছিল, যেমন গুরুজনদের সম্মান করা, বাবা মায়ের কথা শোনা আর কোনো জীবকে হিংসা না করা। এই সহজ সরল নীতিগুলো দিয়েই অশোক একটা আদর্শ সমাজ গড়তে চেয়েছিলেন। আচ্ছা, আদর্শ আর নীতির কথা তো অনেক হলো,
কিন্তু এত বড় একটা সাম্রাজ্য শুধু আদর্শ দিয়ে তো চলে না। এবার চলুন দেখি বাস্তবে মৌর্যরা এই বিশাল দেশটাকে চালাতো কিভাবে। তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা ছিল একটা ওয়েল অয়েলড মেশিনের মতো। এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা হলো কৌটিল্যের বিখ্যাত সপ্তাঙ্গ তত্ত্ব। সপ্তাঙ্গ মানে 7টা অঙ্গ। কৌটিল্য বলছেন একটা রাজ্য হলো 7টা অঙ্গের সমষ্টি, ঠিক এই ছবির গিয়ারগুলোর মতো। রাজা, মন্ত্রী, জনপদ মানে ভূখণ্ড, দুর্গ, কোষাগার, সেনাবাহিনী আর বন্ধুরাষ্ট্র। এই 7টার একটাও যদি ঠিকমতো কাজ না করে তাহলে পুরো রাজ্যটাই অচল হয়ে পড়বে। আর এই সবকিছুর কেন্দ্রে কে? অবশ্যই রাজা। শাসন ব্যবস্থাটা ছিল একদম একটা পিরামিডের মতো স্ট্রাকচার। সবার ওপরে ছিল প্রদেশ, যেগুলো চালাতেন রাজপরিবারের ছেলেরাই, মানে কুমাররা। তার নিচে জেলা, যার দায়িত্বে থাকতেন প্রাদেশিক আর রাজুক শিক্ষা। তারও নিচে ছিল বিভিন্ন গ্রামের সমষ্টি, আর একদম গ্রাউন্ড লেভেলে ছিল গ্রাম, যার প্রধানকে বলা হতো গ্রামণী। আর রাজধানী পাটলিপুত্রের ব্যবস্থা তো ছিল আরও অবাক করার মতো। মেগাস্থিনিস লিখে গেছেন যে শহরটাকে চালানোর জন্য মোট 6টা কমিটি ছিল, আর প্রত্যেকটা কমিটিতে 5 জন করে মেম্বার। ভাবুন একবার, ইন্ডাস্ট্রি, ফরেনার্স, বার্থ ডেথ রেজিস্ট্রেশন, ট্রেড, ম্যানুফ্যাকচার্ড গুডস, এমনকি ট্যাক্স কালেকশন, সব কিছুর জন্য আলাদা আলাদা কমিটি। কতটা অ্যাডভান্স ছিল তাদের আরবান ম্যানেজমেন্ট। শাসন ব্যবস্থা তো দেখলাম, এবার একটু নজর দেয়া যাক মৌর্য যুগের সমাজ, শিল্পকলা আর সংস্কৃতির দিকে। সেই সময়কার মানুষজন কেমন ছিল, কি তৈরি করত, চলুন দেখি। মৌর্য শিল্পের কথা বললে প্রথমেই মাথায় আসে অশোক স্তম্ভের কথা। এই যে দেখছেন, একটা গোটা পাথর কেটে বানানো এই পিলারগুলো, এদের পালিশটা আজও একটা বিস্ময়। এতটাই মসৃণ যে আয়নার মতো চকচক করে। আর একটা বড় পরিবর্তন হল, এর আগে শিল্পকর্মে মূলত কাঠের ব্যবহার হতো। মৌর্য যুগেই পাথরের ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়। এটা কিন্তু একটা বড় মাইলস্টোন। মৌর্য সমাজটা বেশ ইন্টারেস্টিং ছিল। কিছু বিরোধাভাস বা প্যারাডক্সও ছিল। যেমন ধরুন, বর্ণপ্রথা তো ছিল, কিন্তু ব্যবসা বাণিজ্য আর কৃষির উন্নতির কারণে বৈশ্য আর শূদ্রদের স্ট্যাটাস বাড়ছিল। আবার দেখুন, একদিকে মেগাস্থিনিস বলছেন ভারতে কোনো কৃতদাস বা স্লেভ ছিল না, অথচ কৌটিল্যের অর্থশাস্ত্র পড়লে আমরা দাসদের কথা পাই, এমনকি তাদের মুক্তির নিয়মকানুনও পাই। ব্যাপারটা বেশ মজার, তাই না? যতই বড় হোক না কেন, সব সাম্রাজ্যেরই একদিন পতন হয়। এটাই ইতিহাসের নিয়ম। এবার আমরা দেখব মৌর্য সাম্রাজ্যের পতনের পেছনে কি কি কারণ ছিল আর ভারতীয় ইতিহাসে তারা কি ছাপ রেখে গেছে। আসলে কোনো একটা কারণে মৌর্য সাম্রাজ্যের পতন হয়নি, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করেছিল। ভাবুন, একটা বিশাল বাড়িকে যেমন উই পোকায় ভেতর থেকে শেষ করে দেয়, তেমনই একদিকে বিশাল সেনাবাহিনী আর সরকারি কর্মচারীদের মাইনে দিতে গিয়ে কোষাগার প্রায় শূন্য। অন্যদিকে প্রদেশে দুর্নীতিগ্রস্ত শাসকরা জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল। আবার অশোকের অহিংস নীতি ব্রাহ্মণদের একাংশের ভালো লাগেনি। আর অশোকের পর উত্তর পশ্চিম সীমান্তকে কেউ গুরুত্বই দেয়নি, ফলে সেখান থেকে আক্রমণ শুরু হয়। সব মিলিয়ে একটা বিশাল কাঠামো যেন ধীরে ধীরে ভেঙে পড়ছিল। চলুন যাওয়ার আগে পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার কুইক রিভিশন করে নেই। রেডি? আচ্ছা, প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, চাণক্যের সাহায্যে। দুটো মেন বই কি? কৌটিল্যের অর্থশাস্ত্র আর মেগাস্থিনিসের ইন্ডিকা। সর্বশ্রেষ্ঠ শাসক অশোক, তার ধম্মনীতির জন্য বিখ্যাত। অশোকের শিলালিপির পাঠোদ্ধারকে করেন জেমস প্রিন্সেপ 1837 সালে। রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। আর শেষ শাসককে বৃহদ্রথ। তাকে হত্যা করেছিলেন তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। ব্যাস, এই কটা পয়েন্ট একদম ভুলে চলবে না। সব শেষে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে গেলাম। একটু ভাববেন যে শান্তি আর অহিংসার নীতির জন্য আমরা অশোককে মহান বলি, সেই নীতি কি শেষ পর্যন্ত এই বিশাল সাম্রাজ্যের সামরিক শক্তিকে দুর্বল করে দিয়েছিল? তার এই মহান আদর্শই কি তার সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ালো? উত্তরটা কিন্তু বেশ জটিল।